2024-এর শেষ লগ্ন এবং 2025-এর সূচনা লগ্ন, এই ঠিক দুটো বছরের সন্ধি লগ্নে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যারা দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য ওতপ্রোতভাবে কিন্তু অপেক্ষা করছিলেন, ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার কথা বলা হয়, আমি এখানে ওতপ্রোতভাবে অপেক্ষা করার কথা বলছি, কেননা মাদ্রাসা হয়েছে। মাদ্রাসায় কি ফলাফল হয়েছে আপনারা জানেন। মাদ্রাসায় ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলেন, কিন্তু আপনারা সকলেই চাইছিলেন যে যদি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আরেকটা পরীক্ষা হতো, তাহলে এই মাদ্রাসার প্রিপারেশন থেকেই সেই পরীক্ষার জন্য আমরা ভালোভাবে পারফরমেন্স করতে পারতাম। কেননা একবার পরীক্ষা হলো, তারপরে যদি সেই 2016 সাল থেকে আজ 2025 সাল ধরি, তাহলে কিন্তু 9 বছর কেটে যাচ্ছে। তাহলে একবার যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার যে প্রিপারেশান তার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেদিক থেকে কিন্তু প্রত্যেকেরই অভিমত যে 1 বছর অন্তর যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু সেই প্রিপারেশানটা ধরে রাখা যায় এবং সেই প্রিপারেশানটা কিন্তু কাজে লাগে, প্রিপারেশানটা কিন্তু নষ্ট হয় না। সেই জায়গা থেকেই কিন্তু মাদ্রাসা যে 2024-এ 3রা মার্চ পরীক্ষাটা হলো, তারপর যে কোনো রকম পরীক্ষা আর হলো না, সেটা নিয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেটই কিন্তু আক্ষেপ করেছেন। সেই আক্ষেপের অবসান ঘটাতে চলেছে এবারে WBPSC। এসএসসির ব্যাপার কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, কেননা এসএসসি যেভাবে ঘোল ঘাটানো একটা পরিস্থিতি হয়ে গেছে, সেটা কিন্তু কি হবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু ক্যান্ডিডেটদের এই হতাশাকে কাটাতে পারে এই মুহূর্তে WBPSC। যদিও এখানে কিন্তু রিজার্ভেশন ফেসিলিটির একটা ব্যবস্থা থাকে এবং এই রিজার্ভেশন ফেসিলিটি কিন্তু এসসিদের জন্য, এসটিদের জন্য এবং সেই সঙ্গে কিন্তু ওবিসিদের জন্য। এখন প্রশ্ন আসে যে এখানে যে একটা শর্ট নোটিশ পাবলিশড হয়েছে 31শে ডিসেম্বর 2024, এবং এক্ষেত্রে কিন্তু অনেকেই বলছেন যে এবারে ফাইনাল নোটিশ আসবে, কিন্তু আসার সম্ভাবনা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। প্রথম কথা এটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছিলেন বেশ কয়েক মাস আগে যে ওবিসি ম্যাটারটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে। তাই সেই ম্যাটার কমপ্লিট না হওয়া পর্যন্ত, সেই ম্যাটার সলিউশন না হওয়া পর্যন্ত, সেই ম্যাটারের ফাইনাল আউটকাম সুপ্রিম কোর্টের কাছ থেকে না আসা পর্যন্ত কিন্তু কোনো দপ্তরেই তারা নিয়োগ করবে না। অর্থাৎ পার্মানেন্ট দপ্তরের কথা আমরা বলছি, সেটা পুলিশই হোক, সেটা স্বাস্থ্য দপ্তরই হোক, সেটা শিক্ষা দপ্তরই হোক, কিংবা অন্য খাদ্য দপ্তর যেগুলো দপ্তর রয়েছে। তাহলে সেই জায়গা থেকে WBPSC যে একটা শর্ট নোটিশ দিল যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে এবং কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হবে সেগুলো একটা শর্ট নোটিশ দিলেন, তো সেটার মানেটা কি? যদিও এর আগে অর্থাৎ 2024-এর মার্চ মাসে কিন্তু একটা গেজেট পাবলিশ করা হয়েছিল, যেটাকে আমরা জানি WBPSCর কলকাতা গেজেট নামে। সেই গেজেট কিন্তু পাবলিশড হয়েছিল কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষার প্যাটার্ন কি, পরীক্ষার সময়, পরীক্ষার মার্কস কত থাকছে, পাস মার্ক কীভাবে ইভ্যালুয়েশন করা হবে, কীভাবে পার্সোনালিটি টেস্ট হবে ইত্যাদি সমস্ত ব্যাপারটা কিন্তু গুছিয়ে সাজিয়ে দেখানো হয়েছিল মাত্র 2টি পেজের মাধ্যমে। আর এবারে একটি শর্ট নোটিশ পাবলিশ করা হলো মাত্র 1টি পেজের মাধ্যমে। তবে যেটাই হোক এই পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই পরীক্ষা বা এই রিক্রুটমেন্ট অর্থাৎ WBPSCর এই নোটিশ নিয়ে কিন্তু বিভিন্ন হতাশাও আসছে, আবার বিভিন্ন কিন্তু কৌতূহল জাগছে, আবার বিভিন্ন প্রশ্নও আসছে, বিভিন্ন সন্দেহ দানা বাঁধছে। কিন্তু যেটাই হোক আলটিমেট দেখা যাচ্ছে কিন্তু যারা নতুন এসএসসির জন্য অপেক্ষা করছিলেন, যারা মাদ্রাসাতে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তারা আশানুরূপ ফল করতে পারেননি, তাদের কাছে কিন্তু এই WBPSC শর্ট নোটিশই হোক কিংবা ফাইনাল নোটিশ কোনো কিছুই অর্থ দাঁড়ায় না। তাদের কাছে এটা কিন্তু একটা আশার আলো। আর সে কথা মাথায় রেখেই WBPSCকে হাতিয়ার করে সেই WBPSCর ভ্যাকেন্সি যদিও মাদ্রাসার তুলনায় অনেক কম, তবুও এই মুহূর্তে যা পরিস্থিতি, প্রত্যেকেই কিন্তু একটা সাধারণ পণ্য কুটির পেলেও বা একটা খড়কুটো পেলেও সেটাকেই কিন্তু আশ্রয় করে এগিয়ে যেতে চায়, তার উপরেই কিন্তু ভরসা করতে চায়। আর এই সমস্ত দিক চিন্তা ভাবনা করেই কিন্তু আজকের এপিসোডে WBPSC শিক্ষক নিয়োগ 2025-এর বিস্তারিত আলোচনা একটু আনতে চলেছি। আজকের এপিসোডে আমরা বিগত সময় ধরে যে সকল প্রশ্নগুলো আমাদের কাছে আসছে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 এই শর্ট নোটিশ পাবলিশের সাথে সাথেই যে সকল প্রশ্নগুলো আপনারা করেছেন, যে সকল প্রশ্নগুলো দানা বাঁধছে, সন্দেহ দানা বাঁধছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব।
হয়তো এগুলোর অনেক কিছুই আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, আপনারা জেনে থাকবেন, নিশ্চয়ই জেনে থাকবেন, কিন্তু তবুও একটু আপনারা মিলিয়ে নিন। হয়তো কিছু কিছু তথ্য আপনাদের অজানা থেকে যেতে পারে, দেখতে পেয়ে হয়তো আপনারা বুঝবেন হ্যাঁ এটা আমার মনে ছিল কিন্তু এই মুহূর্তে মনে ছিল না। যাক, এটা দেখার কারণে আমি অনেকটা বিষয়টা জানতে পারলাম। তাই অবশ্যই একটু আগ্রহ ভরে সময় নিয়ে একটু দেখে নিন, কেননা পরীক্ষা এখন তো যেহেতু ফাইনাল নোটিফিকেশান বা ডিটেলস নোটিফিকেশান পাবলিশড হয়নি, তাই চাপটা কিন্তু অনেকটাই কম। তবে অবশ্যই এই জায়গা থেকে মেন্টালি প্রিপারেশান নিতে শুরু করতে হবে। আজকের এপিসোডে আপনাদের সামনে সেগুলোই একটু উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম কথা এখানে ভ্যাকেন্সি কিন্তু খুবই কম। এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে এখানে ভ্যাকেন্সি থাকছে ১,৫০০-এর মতো, অর্থাৎ ১,৫০০। তার বেশিও হতে পারে, তবে কম হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এটা আপনাদের মনে রাখতে হবে যে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল টেন্টেটিভলি ভ্যাকেন্সি লাইকলি টু বি ইনক্রিজ বা লাইকলি টু বি চেঞ্জড। কিন্তু চেঞ্জ কি হয়েছে, ইনক্রিজ কি হয়েছে, বৃদ্ধি কি ঘটিয়েছে? ভ্যাকেন্সি বাড়েনি, একই রয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই এখানেও যে বাড়বে সেটা কিন্তু নয়, ভ্যাকেন্সি একই জায়গায় থেকে যেতে পারে। যদিও ফাইনাল নোটিশ পাবলিশড হলে সেখানে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট কতগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাইনালি জানা যাবে। তবে আপাতত যে আপডেট সেক্ষেত্রে বলা যায় যে এখানে ১,৫০০ মতন ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, অর্থাৎ মাদ্রাসার তুলনায় কিন্তু অনেকটাই কম। এবার সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত থাকবে সেটা পরিষ্কারভাবে নোটিফিকেশান পাবলিশড হলেই, ফাইনাল নোটিশ প্রকাশিত হলে বা ডিটেলস নোটিশ প্রকাশিত হলে সেখান থেকে পরিষ্কারভাবে জানা যাবে। এখানে পোস্ট কী রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, এটা আপনারা জানেন, ঠিক আছে, শর্ট নোটিশে কিন্তু সেটাই বলা হয়েছে। তবে এখানে প্রধানত ২ ধরনের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। এক হচ্ছে বেঙ্গলি মিডিয়াম আর ২ হলো ইংলিশ মিডিয়াম। আপনারা এর যেটাতে খুশি সেটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে এক্ষেত্রে শর্ত কিন্তু একটাই, যদি আপনি বেঙ্গলি মিডিয়ামে করেন তাহলে আপনার বাংলা পড়তে, বলতে এবং লিখতে পারার যথাযথ যোগ্যতা আপনার থাকতে হবে, সেই সঙ্গে দক্ষতাও থাকতে হবে। ঠিক একইভাবে ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংলিশ বলতে পারা, লিখতে পারা এবং বুঝতে পারার পাশাপাশি কিন্তু আপনার যথাযথ যোগ্যতা আপনার মধ্যে কিন্তু থাকতে হবে। সেটা কিন্তু আপনার এই যে পার্সোনালিটি টেস্ট হবে সেখানেই কিন্তু ভালো করে যাচিয়ে দেখে নেওয়া হবে, এবং সে কারণেই পার্সোনালিটি টেস্ট কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। আমরা পার্সোনালিটি টেস্টের ব্যাপারেও বিস্তারিত কথা বলবো, তার আগে দেখে নিই যে এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস হতে গেলে আপনার কি যোগ্যতা থাকা দরকার। যোগ্যতা বিশেষ কিছু নয়, খুব বেশি টাফ যে যোগ্যতা সেটা কিন্তু নয়। কি বলা হয়েছে যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই দুটো পোস্টে কিন্তু এখানে নিয়োগ হয়, যার মধ্যে নবম দশমের জন্য আপনি যে সাবজেক্টের জন্য আবেদন করতে চান সেই সাবজেক্টে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট থাকতে হবে। সেটা আপনার পাসও হতে পারে, অনার্সও হতে পারে। তবে সেই সঙ্গে আপনার বিএড কিন্তু মাস্ট থাকতে হবে। কিন্তু যদি আপনি একাদশ, দ্বাদশের জন্য আবেদন করতে চান তাহলে যে সাবজেক্টের জন্য আবেদন করছেন সেই সাবজেক্টে অবশ্যই আপনার মাস্টার্স থাকতে হবে, এবং সেই মাস্টার্স থাকলেই হবে না, সেটা যেন 50%-এর ওপরে থাকে, অ্যাবাভ 50%, এবং সেই সঙ্গে বিএড তো মাস্ট। এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য হিসেবে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো বিএড পাসের ফাইনাল মার্কশিট থাকা বাধ্যতামূলক। এখানে বানানটা একটু গন্ডগোল হয়ে গেছে, সরি ফর দ্যাট। বিএড পাসের ফাইনাল মার্কশিট কিন্তু আপনার থাকতে হবে। এমন নয় যে আপনি বিএড রানিং রয়েছেন, আপনার 4th সেমিস্টার চলছে, আপনার 3rd সেমিস্টার চলছে, 2nd ইয়ার চলছে, আপনি রেজিস্ট্রেশন তো করে ফেলেছেন, তাহলে কেন অংশগ্রহণ করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আসে। সেজন্যই বলছি যে বিএডের ফাইনাল মার্কশিট অর্থাৎ 4th সেমের মার্কশিট, সার্টিফিকেট কিন্তু নয়, কেননা সার্টিফিকেট পেতে 2 বছর সময় লাগে, তাই সার্টিফিকেটের কথা এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে বিএড পাসের ফাইনাল মার্কশিট থাকতে হবে, সেটা বাধ্যতামূলক। সেটা আপনি নবম, দশমের জন্যই করুন কিংবা একাদশ, দ্বাদশ যেটার ক্ষেত্রেই করুন, এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, এবারে আবেদনের বয়স সীমা অর্থাৎ এজ লিমিটটা একটু লক্ষ্য করুন। ভেরি ইন্টারেস্টিং, ভেরি টাফ ব্যাপার। দেখুন, যে কোনো চাকরির ক্ষেত্রে আমরা জানি যে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যায়, কিন্তু পিএসসির ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। এখানে বয়সের সর্বোচ্চ সীমা দেওয়া হয়েছে 36 বছর, তবে সেটা কেবলমাত্র জেনারেলদের জন্য, আর যারা রিজার্ভেশনের মধ্যে রয়েছে সেই রিজার্ভেশন ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে।
মাদ্রাসার ক্ষেত্রে এই রিজার্ভেশন ফেসিলিটি না থাকার কারণেই কিন্তু অনেক ক্যান্ডিডেট, অনেক ভালো ভালো ক্যান্ডিডেট কিন্তু মাদ্রাসা পরীক্ষা থেকে ছিটকে গিয়েছেন। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। পিএসসি কিন্তু সেই সুযোগ রেখেছে। বয়সের ঊর্ধ্বসীমা 36 বছর রাখার পাশাপাশি রিজার্ভেশন ফেসিলিটি হিসেবে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের ব্যবস্থা রেখেছে। আর এই জায়গা থেকেই কিন্তু প্রশ্নটা আসছে যে ওবিসি কিন্তু 2013 থেকে 2024 পর্যন্ত যে সকল সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলো তো প্রত্যেকটাই বাতিল করা হয়েছে। তাহলে এখন কি হবে? এক্ষেত্রে একটা কথা আপনাদের বলবো, যদি পিএসসি যদি এখানে চায় পরীক্ষা নেবে, সেটা কিন্তু নিতে পারে। কেননা একটা বিষয় হয়তো আপনারা মনে করবেন বা বুঝতে পারবেন যে 2013 পরে যাদের সার্টিফিকেট হয়েছে তাদের এখানে বয়সে ভজবে কি? অনেকেই কিন্তু বয়সে ভজবে না, অনেকেই কিন্তু ভজবে, অনেকেই ভজবে, অনেকেই ভজবে না, এই সকল ব্যাপারগুলো রয়েছে। তাই ওবিসি ম্যাটার একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তবে কমিশন যদি চায় তাহলে কিন্তু তারা করতে পারে। কোন পদ্ধতিতে করবে সেটা আমরা জানি না, কিন্তু করতে পারে, করার সম্ভাবনা রয়েছে। কেননা দেখবেন এই যে 26,000 চাকরি বাতিল বা 25,753 জনের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যে কেসগুলো চলছে, সেখানে এক একটা হিয়ারিংয়ে নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি। 65B এভিডেন্স অ্যাক্ট, কখনো বা বলছে ওএমআর সিটের মিরর কপি চাই। এই যে ব্যাপারগুলো, এগুলো তো আমরা জানতাম না। যত হিয়ারিং হচ্ছে তত নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে, নতুন নতুন পদ্ধতি বেরিয়ে আসছে। ঠিক সেই রকমই কমিশন জানে, সরকার জানে, তাদের কাছে সমস্ত পদ্ধতি জানা রয়েছে। কিন্তু আপনি সাধারণ মানুষ আমরা কতটা জানি পদ্ধতির ব্যাপারে? তাই এক কথায় আমরা বলতে পারি, সহজ সরলভাবে বলতে পারি, কমিশন যদি চায় তাহলে কিন্তু এখানে পরীক্ষা নিতে পারে, নিয়োগ করতে পারে। সেটা ওবিসি ম্যাটার কিন্তু এখানে বড়সড় যে প্রধান বাধা, ওবিসি ম্যাটার না মিললে নিয়োগ করা সম্ভব নয়, আদৌ নিয়োগ করা সম্ভব নয়, সেটা কিন্তু কখনোই নয়। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। দ্বিতীয়ত, মাদ্রাসার ক্ষেত্রে কী হয়েছে? কোনো রকম রিজার্ভেশন ফেসিলিটি নেই, তাহলে তারা কি করে করলো? এক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে অনেকটা কার্যকরী হতে পারে। তো যাই হোক, আগামী দিনে কি হয় তার জন্য আমরা অপেক্ষা করব, সময়ই সেটা পরিষ্কারভাবে বলে দেবে। জাস্ট আমার যেটা মনে হলো সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম। যাই হোক, নিয়োগ পদ্ধতির ব্যাপারটা একটু আসি। দেখুন, নিয়োগ পদ্ধতি কিন্তু এখানে একটু টাফ রয়েছে। কেননা এটা পিএসসি, এসএসসি কিন্তু নয়। এখানে সরকারি স্কুলে নিয়োগ হবে। কেননা এসএসসির ক্ষেত্রে কি হয়, সেগুলো সরকারি স্পন্সার্ড, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল। আর এগুলো কি হয়, এটা সরাসরি গভর্নমেন্ট স্কুল। এখানে কিন্তু নিয়োগ পদ্ধতিটা একটু জটিল। কীরকম দেখুন, 100 নাম্বারের 100টি প্রশ্নের 90 মিনিটের পরীক্ষা হবে। বিষয়টা খেয়াল করুন, মাদ্রাসার ক্ষেত্রে কী হয়েছিল, সেখানে কিন্তু 90 নাম্বারের 90 মিনিটের পরীক্ষা হয়েছিল। 1 মিনিটে একটা প্রশ্ন পাচ্ছি। আর এখানে 100টি প্রশ্ন 90 মিনিট, অর্থাৎ 10টা প্রশ্ন কিন্তু এক্সট্রা থাকছে আপনার ওই 90 মিনিটের মধ্যে। 1.5 ঘন্টার মধ্যে আপনাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে মার্কস থাকছে। এবং এই পরীক্ষা কিন্তু কাট অফ হবে, অর্থাৎ গেজেটে যেটা বলা হয়েছে, কলকাতা গেজেটে, সেখানে কিন্তু বলা হয়েছে যে কমিশন সিদ্ধান্ত নেবে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ কোয়ালিফাইং মার্কস কতটা হবে। তাহলে সেক্ষেত্রে কমিশন তো সিদ্ধান্ত নিচ্ছেই। এখানে তো কমিশনের যে পাস মার্ক সেটা তো নিশ্চিত করা থাকছে না। যেমন প্রাইমারির ক্ষেত্রে 60% দিয়ে পাস মার্ক করছে, যে এত নাম্বার পেলে পাস করবে। এই যে ব্যাপারগুলো রয়েছে, পার্সেন্টেজের তুলনায় বলে দিচ্ছে যে একদম এত নাম্বার পেলে পাস করবে, জেনারেলদের এত নাম্বার, এসসি এসটিদের এত নাম্বার, এই যে ব্যাপারগুলো ভাগ করা থাকে। এখানে কিন্তু সেটা নয়, এক কথায় বলা যায় এটা কাট অফ মার্কস। এবং এই পরীক্ষায় সাবজেক্ট ওয়াইজ, ভ্যাকেন্সি ওয়াইজ কমিশন নির্ধারিত কোয়ালিফাইং মার্কস থাকবে। বিষয়টা আশা করি পরিষ্কারভাবে ক্লিয়ার করতে পারলাম। নেক্সট, এই পরীক্ষায় আপনি যদি কাট অফের মধ্যে আসতে পারেন, এই 100টি প্রশ্নের উত্তরের মধ্যে যত নাম্বার ওখানে কাট অফ থাকবে তার মধ্যে, তাহলে কিন্তু আপনাকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। বিষয়টা খেয়াল করুন, ইন্টারভিউ কিন্তু নয়। গেজেটে বলা হয়েছে যে কল ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ এখানে আপনার শুধু দক্ষতা, অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি যাচাই করা হবে না, সেই সঙ্গে আপনার ব্যক্তিত্ব, অনেক কিছু যাচাই করা হবে। সেটাই বলছি, একটু পরে দাঁড়ান। এখানে বলা আছে পার্সোনালিটি টেস্ট 100 নাম্বারের হবে। এবং কি কি না, তার মধ্যে থাকবে ক্লাস ডেমনস্ট্রেশন, সাবজেক্ট নলেজ, অর্থাৎ যে সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়েছেন, যে সাবজেক্টের জন্য আপনি টিচার হতে চলেছেন, সেই সাবজেক্টে আপনার নলেজ কতটা আছে, জ্ঞান কতটা আছে, দক্ষতা কতটা রয়েছে,
সেটা জানানো হবে। সেই সঙ্গে প্যাডাগোগিক্যাল ইস্যু, আপনার বিএডে যে প্যাডাগোগি পড়ে এসেছেন সেই প্যাডাগোগি আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন আমি কোন দিকটার কথা বলছি। সেই প্যাডাগোগিক্যাল ইস্যু কিন্তু আপনার এই ব্যাপারে জ্ঞান কতটা আছে সেটা জানা হবে। যদিও এটা কিন্তু আপার প্রাইমারি লেভেলে কিন্তু এই প্যাডাগোগিক্যাল ব্যাপারটা কিন্তু এসএসসির ক্ষেত্রে থাকে, সেখানে 9, 10, 11, 12 কিন্তু প্যাডাগোগিক্যাল বিষয়গুলো থাকে না, এবং সেখানে হয়তো ইন্টারভিউ হলে স্যারেরা জিজ্ঞাসা করতেই পারেন, তাদের সেটা রাইট রয়েছে, ক্ষমতা রয়েছে, অধিকার রয়েছে, তারা জিজ্ঞাসা করতেই পারেন। কিন্তু মানে সিলেবাস হিসেবে যে মানে উল্লেখ করে দেওয়া যে প্যাডাগোগিক্যাল ইস্যু থাকবে সেটা কিন্তু এসএসসির ক্ষেত্রে থাকে না, এখানে পিএসসির ক্ষেত্রে কিন্তু সেটা রয়েছে। এবং সেই সঙ্গে টিচিং স্কিল, যেটা অবশ্যই আপনার এই ক্লাসরুম ডেমনস্ট্রেশনের মধ্যেই দেখে নেওয়া হবে এবং আলাদাভাবেও দেখা হবে। একটা বিষয় লক্ষ্য করুন, এখানে লিখিত পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের, আবার পার্সোনালিটি টেস্টও হচ্ছে 100 নাম্বারের। বিষয়টা কিন্তু এখানেই টাফ। আমি বলছিলাম যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ কিন্তু খুব টাফ হয়। তো যাই হোক, এই মুহূর্তে পার্সোনালিটি টেস্ট নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখন একটাই কাজ, সেটা হলো এই 100 নাম্বারের পরীক্ষা যে হবে 90 মিনিটের, সেখানে কে কত কাট অফের মধ্যে আসতে পারবে। কেননা এখানে কাট অফের মধ্যে না আসতে পারলে তো তাকে আর পার্সোনালিটি টেস্টে ডাকা হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তবুও বলছি, কেননা সমস্ত ব্যাপারটা জেনে বুঝে তবেই তো মানে ফর্ম ফিল আপ করতে হয়, তাই সমস্ত ব্যাপারটা জেনে রাখা অবশ্যই দরকার। এক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট সময় কতটা লাগবে এটাও একটা প্রশ্ন জাগে। এখানে কিন্তু একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে নিয়োগ মানে পরীক্ষা কি হচ্ছে, যে 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে 90 মিনিট। তাহলে কি 100 নাম্বারের যে পার্সোনালিটি টেস্ট হবে সেটাও কি তাহলে 90 মিনিটের? সেটা কিন্তু নয়। কেননা এসএসসির ক্ষেত্রে কী হয়, প্রাইমারির ক্ষেত্রে কী হয়, মাদ্রাসার ক্ষেত্রে কী হয়, আপার প্রাইমারির ক্ষেত্রে কী হয়, যে 10 নাম্বারের পার্সোনালিটি টেস্ট হয়, তাই তো 90 নাম্বারের সাবজেক্টের পরীক্ষা, 10 নাম্বারের পার্সোনালিটি টেস্ট, এই নিয়ে টোটাল 100-এর ওপর ওয়েটেজ করেই কিন্তু ক্যান্ডিডেটদেরকে ফাইনাল মেরিটের মধ্যে আনা হয়, এবং তার উপর ভিত্তি করে প্যানেল এবং কাউন্সেলিং, তারপরে নিয়োগপত্র হাতে দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে কি হবে, 100 নাম্বারের লিখিত পরীক্ষা হয়েছে, সেটার গুরুত্ব অবশ্যই আছে। সেই সঙ্গে পার্সোনালিটি টেস্টের যেটা বলছিলাম যে সময় কতটা লাগবে, এক্ষেত্রে লিখিত পরীক্ষায় সময় লাগছে 90 মিনিট, আর পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও যে 90 মিনিট সেটা কিন্তু নয়, কিন্তু তারই মধ্যে সময়টা কিন্তু অনেক। কেননা 100 নম্বরের ইন্টারভিউ কিন্তু এখানে 10 নম্বরের ইন্টারভিউ যেখানে 10 থেকে 15 মিনিটে ছেড়ে দিচ্ছিল, এখানে কিন্তু সেটা ছাড়বে না। তার মানে যে এখানে 90 মিনিট নেবে সেটাও নয়, 1.5 ঘন্টা নয়, নেবে কত 90, মানে 100 নম্বরের ইন্টারভিউয়ের জন্য কম করে হলেও আর বেশি করে হলেও এখানে কিন্তু 30 মিনিট থেকে 45 মিনিট টাইম নেবে। বিষয়টা খেয়াল করতে পারছেন? কিংবা 1 ঘন্টা প্লাসও হয়ে গেলে সেটা আশ্চর্যের বিষয় হবেন না। 100 নাম্বারের ইন্টারভিউ কিন্তু 30 থেকে 45 মিনিট কিংবা 1 ঘন্টাও হয়ে যেতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। তবে এটা নিয়ে এখন বেশি চিন্তা করার দরকার নেই, জাস্ট জেনে রাখুন, এটাই হচ্ছে কথা। এবারে এই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যদিও বলা হচ্ছে এটাতে, এই দুটিকে যোগ করে আপনার তৈরি হবে ফাইনাল মেরিট। বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারলাম। এবারে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে লিখিত পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কস থাকবে, এবং সেই নেগেটিভ মার্কস কিন্তু মাদ্রাসার মতো অত কড়াকড়ি নয়। এখানে নেগেটিভ মার্কস কিন্তু অনেকটা শিথিল। কি বলা হয়েছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে মাইনাস হবে। বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারলাম যে 3টি ভুল উত্তর করলে 1 নাম্বার আপনার মাইনাস হবে। মাদ্রাসার ক্ষেত্রে কি হচ্ছিল, 2টি ভুল উত্তর করলে 1 নাম্বার মাইনাস। কতটা কড়াকড়ি ব্যাপার দেখুন, যার জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে রেজাল্ট করতে পারেননি। অনেক প্রশ্ন ছেড়ে আসতে হয়েছে, অনেক প্রশ্ন ডাউট থাকা সত্ত্বেও উত্তর দিতে গিয়ে মাইনাস খেয়েছেন। কেননা এসএসসির ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কস থাকে না, আর মাদ্রাসার ক্ষেত্রে এই নেগেটিভ মার্কস এসেছে। 90টার মধ্যে কাকে ছাড়বো কাকে রাখবো এইসব করতে গিয়ে নেগেটিভ খেয়েছে, যার জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু পেছনে পড়ে গেছে। কিন্তু পার্সোনালিটি মানে পিএসসির ক্ষেত্রে কিন্তু সেটা নয়। পিএসসির ক্ষেত্রে বিষয়টা একটু সহজ সরল রাখা হয়েছে। এখানে কিন্তু 3টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে মাইনাস হচ্ছে। নেগেটিভ মার্কস থাকছে কিন্তু মাদ্রাসার তুলনায় একটু শিথিল। তবে নেগেটিভ মার্কস যেখানে থাকছে সেখানে কিন্তু মাদ্রাসা থেকে আপনারা কিন্তু আশা করি শিক্ষা নিয়েছেন যে স্যাঙ্গুইন না হলে, অন্তত 70-80% শিওর না হলে কিন্তু অ্যান্সার করা যাবে না। 50-50 চান্স নিয়ে কখনোই অ্যান্সার করা যাবে না। বেশ, এখন এই মুহূর্তে আরও বেশ কিছু প্রশ্ন আসছে, যেটা হলো ফাইনাল ডিটেলস নোটিশ তাহলে কবে আসবে।
সেই সঙ্গে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, আর পরীক্ষাই বা তাহলে কবে হবে? এক কথায় বলবো, এই সকল প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া মোটেই সম্ভব নয়। আমার কাছেও জানা নেই এই সকল প্রশ্নের সঠিক উত্তর কী হবে, কেননা কলকাতা গেজেট কবে বেরিয়েছে দেখুন, সেটারই একটু আমরা আলোচনা করার চেষ্টা করছি। কলকাতা গেজেট প্রকাশিত হয়েছিল এর আগে 12/3/2024 মঙ্গলবার, অর্থাৎ কতগুলো মাস আগে সেটা লক্ষ্য করুন। তারপরে আর কিছুই প্রকাশিত হয়নি পিএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এই 31শে ডিসেম্বর 2024 মঙ্গলবার লাস্ট একটি শর্ট নোটিশ প্রকাশ করা হলো পিএসসি থেকে, এবং সেখানে কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেটাই শুধু জানানো হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসছে যে গেজেটের পর এই শর্ট নোটিশ এলো এতগুলো মাস পরে, 8 মাস, তাই তো 9 মাস পরে। তাহলে এরপরে ডিটেলস নোটিশ আসতে কি তাহলে আরও 9 মাস লাগবে? না, সেটা কিন্তু নয়। আমাদেরকে আশাবাদী হয়ে ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে এখানে কিন্তু নিয়োগ সরকার করতে চায়। কেন করতে চায়? আগামী 2026 অর্থাৎ 25-এর মানে প্রথম মাস তো শুরু হয়ে গিয়েছে, তাহলে 26-এর সালটা এলেই কিন্তু আসছে বিধানসভা নির্বাচন, এবং 26 সাল পড়ার সাথে সাথেই মার্চ মাসের শেষ এবং এপ্রিল মাস নাগাদ কিন্তু বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু এই যে এখন শর্ট নোটিশ দিল কমিশন অর্থাৎ পিএসসি কমিশন, তারা চাইলে কিন্তু ঠিক সময়ে শর্ট নোটিশ দিয়েছে। এরপরে ডিটেলস নোটিফিকেশান, তারপরে ফর্ম ফিল আপ, তারপরে পরীক্ষা, তারপরে রিক্রুটমেন্টের দিকে এগিয়ে যাওয়া, সেগুলো কিন্তু যথাযথ সময় কিন্তু এখনও রয়েছে। সেক্ষেত্রে যে সময় এই শর্ট নোটিশটা দিল, এরপরে কিন্তু যে সময়টা রয়েছে 26 এপ্রিল মাস, এর মধ্যে কিন্তু একটা সলিডভাবে নিয়োগ করে দেওয়া সম্ভব। সেই সময়টা কিন্তু এই মুহূর্তে রয়েছে কমিশনের হাতে। সেই জায়গা থেকে ভাবতে গেলে কি শীঘ্রই ফাইনাল নোটিশ আসতে পারে। বিষয়টা একটু চিন্তা করে দেখুন, ভেবে দেখুন। আর যদি আমার সঙ্গে আপনার মতানৈক্য থেকে থাকে সেটাও কিন্তু ডিটেলসভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ফাইনাল নোটিশ আসার সম্ভাবনা থাকে, কিন্তু আশাবাদীভাবে ভাবতে গেলে 1 থেকে 2 মাস কিংবা তার বেশি নয়, তার আগে আসার সম্ভাবনা। আর যদি তা না আসে তাহলে বিষয়টা অন্যরকমভাবেই ভাবতে হবে আমাদের। সেক্ষেত্রে ফর্ম ফিল আপ ও অতিরিক্ত ডেট নিয়ে সময় লাগবে আরও 1 মাস, অর্থাৎ ফর্ম ফিল আপের কমপ্লিট হওয়ার কথাটা আমি বলছি। এবং ফর্ম ফিল আপ যদি কমপ্লিট হয়ে যায় ওই 1 মাস সময় নিয়ে, তারপরে অ্যাডমিট দেবে তারও 1 মাস পরে, এবং অ্যাডমিট দিতেও যা সময় লাগছে, সেক্ষেত্রে অ্যাডমিট ইস্যু করতে হয় প্রত্যেকের ডকুমেন্টসগুলো চেক করে করে, তো 1 মাস লাগবে। তারপরে পরীক্ষা হবে এই অ্যাডমিট দেওয়ার পর 15 দিনের মধ্যে। সব ঠিকঠাক থাকলে এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু সময় রয়েছে, অর্থাৎ এইখানে আমরা যেহেতু সাধারণ ক্যান্ডিডেট, এবং সেক্ষেত্রে যেহেতু রেগুলার পরীক্ষা হচ্ছে না, যে বলা হচ্ছে যে এবছর এই মাসে পরীক্ষা হবে, কিংবা এই যে প্রাইমারির ক্ষেত্রে ঘোষণা করে দেওয়া হয়েছিল 2022-এ বলে দেওয়া হয়েছিল 23 সালে পরীক্ষা হবে, 23-এর পর কিন্তু যদিও এখন সেটা রেগুলেশন রাখা হয়নি, রেগুলারিটি রাখা হয়নি। তো সেক্ষেত্রে যদি যে বাম আমলে যেভাবে একের পর এক বছরে পরপর নিয়োগগুলো হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা জানা যাচ্ছিল। তাহলে মাদ্রাসার পর অনেক ক্যান্ডিডেটই কিন্তু প্রিপারেশন বন্ধ করে দিয়েছেন। তাহলে এই মুহূর্তে যে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, সেই শর্ট নোটিশকে হাতিয়ার করে যদি পিএসসি ক্র্যাক করতে হয়, তাহলে কিন্তু আমাদের হাতে সব ঠিকঠাক থাকলে সময় আছে মাত্র 5 থেকে 6টি মাস। চোখ বুজিয়ে 5 থেকে 6 মাস কিন্তু আমাদের হাতে রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। বিষয়টা খেয়াল করবেন। তাহলে এই মুহূর্তে আমাদের কাজ কি? এই মুহূর্তে আমাদের একটাই কাজ, সেটা হলো বর্তমানে যে সিলেবাসটা আমরা হাতে পেয়েছি, প্রতিটা সাবজেক্টের সিলেবাস কিন্তু আপনারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছেন, পেয়েও গিয়েছেন। তো সেই সিলেবাসটা আপনারা এখন আপাতত নিজেরা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন, বুঝুন, জানার চেষ্টা করুন। সেই সকল সিলেবাসের অন্তর্গত যে বিষয়গুলো রয়েছে, যে বইগুলো প্রয়োজন, সেগুলো আপনি হাতের কাছে এনে জড়ো করুন। আপনার নিজের কাছে কিছু আছে, বন্ধুদের কাছ থেকে কিছু পাবেন, কার কাছে কোনটা পাবেন তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে যাকে বলে এক কথায় ডিল করে নিন।
যদিও এই সিলেবাস নিয়েও কিন্তু প্রশ্ন আসছে যে এই সিলেবাস নিয়েই কি পরীক্ষা হবে নাকি সিলেবাস চেঞ্জ হবে। অনেকে বলছেন, বিভিন্ন শিক্ষক মহাশয়েরা বলছেন যে সিলেবাস কিছুটা চেঞ্জ হবে, সবটা চেঞ্জ হবে না। অর্থাৎ মেন কথা এটাই যে সিলেবাস চেঞ্জ হলেও হতে পারে, সবটা হবে না, কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সিলেবাস চেঞ্জ হবে কি এটাই ফাইনাল নাকি সেটা ফাইনাল হবে, সেটা তো কিছু করার নেই। আমাদের হাতে যেটা আছে সেটাকে নিয়ে এগোতে হবে। এবং সেক্ষেত্রে সিনিয়র শিক্ষক মহাশয়রা যেহেতু বলছেন যে সবটা চেঞ্জ হবে না, কিছুটা চেঞ্জ হবে, তাহলে তো এটার মধ্য থেকে আমরা অনেকগুলো পাচ্ছি। তাহলে এই সিলেবাসটা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। সেই সকল সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো আমাদেরকে হাতের কাছে বই জড়ো করে রাখতে হবে। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাজ। যেহেতু এখনও ফাইনাল নোটিশ প্রকাশিত হয়নি, তাই অবশ্যই বলবো এটা কিন্তু আপনাদের এখন একবারে আদা জল খেয়ে লেগে ফেরার মতন কিন্তু নয়। আদা জল খেয়ে তখনই লাগবেন যখন ফাইনাল ডিটেলস নোটিফিকেশান আসবে, কেননা এটা পশ্চিমবঙ্গ। একবারে মুহূর্তের মধ্যে আপনি যদি একদম কোমরে গামছা বেঁধে লেগে পড়েন, তাহলে কিন্তু আপনি ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই একেবারে আদা জল খেয়ে লাগার দরকার নেই, কিন্তু প্রিপারেশান তৈরি করার একটা প্ল্যানিং করতে হবে, মানসিকভাবে প্রিপারেশান নিতে হবে, মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এবং সেই সঙ্গে দ্বিতীয় যে কাজটা হলো, বিগত পরীক্ষার প্রশ্নপত্রটা আপনাকে সংগ্রহ করতে হবে। সেটা যদি বিগত 1 বছরের পান 1 বছর, কিংবা তারও আগের বছরের পরীক্ষার প্রশ্নপত্রটা পান তাও হবে। সেই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করুন, সেই প্রশ্নে কোন প্যাটার্নের প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখুন, এটা হলো কাজ। সেই সঙ্গে প্রিপারেশনের প্ল্যানিং করুন, আপনি কীভাবে প্রিপারেশান নেবেন। ওই যে বললাম মানসিকভাবে প্রস্তুত হওয়া, সেই মানসিকভাবে আপনি ধীরে ধীরে প্রস্তুত হতে থাকুন। এটাই হচ্ছে এই মুহূর্তে কাজ। প্রথম কাজ, সিলেবাসটা ভালোভাবে সংগ্রহ করে দেখুন, বুঝুন, জানুন। সেই সঙ্গে বিগত বছরের প্রশ্নগুলো সংগ্রহ করুন, প্রশ্নপত্রগুলো সংগ্রহ করুন, সেখানে কোন প্যাটার্নে পরীক্ষার প্রশ্ন এসেছে সেগুলো দেখুন, কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো তুলে আনা হয়েছে দেখুন, এবং সেই সঙ্গে প্রিপারেশনের প্ল্যানিং করুন, মানসিকভাবে প্রস্তুতি নিন। আমরা টেক্সচুয়াল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যতটা পারা যায় সংগ্রহ যেগুলো করেছেন সেগুলো একটু অন্তত 1 থেকে 2 বার রিডিং দিয়ে রাখুন। এখন আপাতত রিডিং দিন, তারপরের কাজ তারপরে ভাববেন। এটা হচ্ছে মেন কথা। তবে মেন কথা এটাই, যেহেতু এই মুহূর্তে পিএসসি সামনে এসেছে, এটা নিয়ে একটু লেগে পড়ুন, কেননা এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সিট আসবে। পাশাপাশি এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে রিজার্ভেশন ফ্যাসিলিটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য। যেমন বিহারে পরীক্ষা হচ্ছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে আপনারা যে সকল ক্যান্ডিডেট গিয়েছিলেন সেখানে কিন্তু আপনারা রিজার্ভেশন ফ্যাসিলিটি পাননি। সেই রিজার্ভেশন ফ্যাসিলিটি একমাত্র তারাই পেয়েছেন যারা বিহারের বাসিন্দা। ঠিক একইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা রয়েছেন তারাই কেবল রিজার্ভেশন ফ্যাসিলিটি পাবে। বিহার থেকেও ঠিক যারা আসবেন, বা অন্য ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে যেই আসুক, তারা কিন্তু এখানে রিজার্ভেশন ফ্যাসিলিটি কোনোভাবেই পাবে না। অর্থাৎ তারা ওই 36 বছরের মধ্যেই কিন্তু তাদেরকে থাকতে হবে। পাশাপাশি এখানে আরও যে সকল, অর্থাৎ ফর্ম ফিল আপের ক্ষেত্রেও হয়তো কিছুটা ছাড়ের ব্যবস্থা থাকতে পারে, সেগুলোও কিন্তু তারা পাবে না। সেই সঙ্গে কাট অফ মার্কসের ক্ষেত্রেও কিন্তু তারা পাবে না। এই সকল বিভিন্ন ব্যাপার রয়েছে। তো এই হলো আজকের মোটামুটি একটা সংক্ষিপ্তই হোক বা বিস্তারিতভাবেই হোক, কিংবা এলোমেলোভাবেই হোক, কিংবা সাজিয়ে গুছিয়েই হোক, একটা আলোচনা আমরা করলাম। এ ব্যাপারে আপনাদের যদি কিছু জানার থাকে, বা কিছু আরও বলার থাকে, বা কিছু জানতে চান, সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা খুশি হব। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন। ইনফরমেটিভ নিশ্চয়ই আশা করি হয়েছে বলে মনে হয়, তাহলে একটা শেয়ার করে দিন। পাশাপাশি চ্যানেলে নতুন এসে থাকলে, কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। পিএসসি সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু, যেহেতু আমরা এখানে এপিসোডে শুরু করেছি, যাবতীয় তথ্য ছোট বড় সমস্ত তথ্যই কিন্তু আমরা এখানে একে একে আপলোড করব, এবং সেক্ষেত্রেও আপনারা কিন্তু এগুলো জানতে পারবেন পরপর। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।